নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, তল্লা দেশের মানুষ খেকো বাঘ। আজকের তৃতীয় এবং শেষ পর্ব। পরদিন সকালে আমার লোকজনেরা যখন খাওয়া দাওয়া সারছিল, আমি বাঘের চামড়াগুলো আবার নতুন করে মাটিতে গেঁথে গেঁথে শুকোতে দিলাম, আর কাঁচা জায়গাগুলোতে ছাই আর ফিটকিরি ঘষে ঘষে লাগিয়ে দিলাম। বাঘের চামড়ার জন্যে অনেক যত্ন করতে হয়, কারণ চর্বি পুরো ছাড়িয়ে না নিলে বা কান, ঠোঁট, থাবা এগুলো খুব ভালোভাবে পরিষ্কার না করলে চামড়ার লোমগুলো খসে পড়তে থাকে, ফলে চামড়াটা নষ্ট হয়ে যায়। দুপুরের কিছু আগেই আমি বেরোবার জন্যে তৈরি হয়ে নিলাম। দুজন লোককে ক্যাম্পে রেখে গেলাম সারাওয়ের চামড়াটার ব্যবস্থা করার জন্যে। বাকি চারজনকে সঙ্গে নিয়ে আগের দিন বিকেলে বাঘিনীকে যে পর্যন্ত অনুসরণ করেছি সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যে উপত্যকার ওপর দিয়ে ঝর্ণাটা বয়ে গেছে সেটা বেশ চওড়া, মোটামুটি সমতল, আর তার বিস্তার হচ্ছে পশ্চিম থেকে পূব দিকে। উপত্যকার বাঁদিকে সেই পাহাড়টা যার উধারে কাল আমি বাঘিনীটাকে অনুসরণ করেছি। ডান দিকের পাহাড়টার ওপর দিয়ে চলে গেছে টনকপুরে যাওয়ার রাস্তাটা। মানুষ খেকোর দৌরাত্ম্য শুরু হওয়ার আগে তল্লাকোটের যত গরু মোষ চড়ানোর জন্য নিয়ে আসা হতো এই উপত্যকাটায়। এর ফলে উপত্যকাটা জুড়ে জালের মতো ছড়িয়ে আছে সরু সরু গরু মোষ চলার পথ, আর মধ্যে মধ্যে বুজে আসা নালা। উপত্যকাটার চারিদিকে নানা আকারের ঘাস, ঘন আগাছার ঝোপ আর জঙ্গল। এই পথগুলোর ওপর সম্বর, কাকার, ভাল্লুকের থাবার ছাপও দেখলাম। এগুলো মারার পক্ষে জায়গাটা প্রশস্ত, সন্দেহ নেই, কিন্তু একটা মানুষ খেকো বাঘকে খুঁজে বের করা এ ধরনের জমির ওপর বেশ দুঃসাধ্য ব্যাপার। বাঁ দিকের পাহাড়টা থেকে উপত্যকার অনেকটা দেখা যায়, তাই আমি আমার লোকজনদের পাহাড়ের মাথায় গাছের উপর চড়িয়ে দিলাম। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 200 গজ মতন। এতে তারা চারিদিকে নজরও রাখতে পারবে, আর প্রয়োজন হলে এগিয়েও আসতে পারবে। সব ব্যবস্থা করে আমি গেলাম আগের দিন বাঘিনীটার থাবার ছাপ অনুসরণ করে যে জায়গাটা পর্যন্ত গিয়েছি সেই জায়গায়। বাঘিনীটা আমার গুলিতে আহত হয় 7ই এপ্রিল, আর আজ 10ই। সাধারণভাবে আঘাত পাওয়ার পর 24 ঘন্টা কেটে গেলে বাঘ আর বিপজ্জনক থাকে না, অর্থাৎ মানুষ দেখলেই আক্রমণ করে না। কিন্তু এই নিয়মের ব্যতিক্রমও দেখা যায়, আর তা নির্ভর করে ক্ষতের গভীরতা এবং আহত বাঘের মেজাজের ওপর। আঘাত সামান্য হলে 24 ঘন্টা পরে লোকজনের সাড়া পেলে বাঘ সাধারণত সরে যায়, কিন্তু শরীরের ক্ষত যদি খুব যন্ত্রণাদায়ক হয় তাহলে বাঘ বেশ কিছুদিন ধরে ভয়ের কারণ হয়ে থাকে। এই বাঘিনীটার ক্ষত ঠিক কী ধরনের সে সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। গতকাল সারাদিন যখন সে আমায় আক্রমণের কোনো চেষ্টা করেনি, তখন তাকে আহত বাঘ বলে মনকে স্তোকবাক্য না দিয়ে সোজাসুজি মানুষ খেকো ভাবাই ভালো। এতক্ষণে বাঘিনীটা নিশ্চয় খুব ক্ষুধার্ত, কারণ মেয়েটিকে মেরে বাচ্চাদের সঙ্গে ভাগ করে খাওয়ার পর তার পেটে আর কিছুই পড়েনি। বাঘিনীটা যেখানে ঝর্ণাটা পার হয়েছে সেখানে 3 ফুট চওড়া ও 2 ফুট গভীর একটা বৃষ্টির জলের নালা ছিল। এই নালাটার দুদিকেই ঘন আগাছার ঝোপঝাড়। বাঘিনীটা গিয়েছে এই নালার পথ ধরেই। ওর থাবার দাগ অনুসরণ করে এসে পড়লাম একটা গরু মোষ চড়ার পথে। এখানে নালাটা ছেড়ে ও ডান দিকের রাস্তায় গিয়েছে। এই রাস্তা ধরেই 300 গজ মতো এগিয়ে একটা ঘন পাতাওয়ালা গাছ, এর নিচেই শুয়ে বাঘিনীটা রাত কাটিয়েছে। ক্ষতর যন্ত্রণায়
সে সারা রাত ছটফট করেছে, এপাশ ওপাশ করেছে, কিন্তু পাতার ওপর কোনো রক্ত বা পুজের দাগ চোখে পড়ল না। এখান থেকেই তার থাবার টাটকা ছাপ দেখে আমি এগোতে লাগলাম। আমাকে এগোতে হচ্ছিল খুব সাবধানে, কারণ অসতর্কতার যে কোনো মুহূর্তে বাঘিনীটা আমার ওপর লাফিয়ে পড়তে পারে। সন্ধ্যের মধ্যে তার থাবার ছাপ ধরে বহু পথ আমার হাঁটা হলো। বহু নালা, জন্তু জানোয়ার, গরু মোষের পায়ে চলার পথ আমি পেরিয়ে এলাম, কিন্তু এখনো পর্যন্ত বাঘিনীটার লেজের ডগাটুকু পর্যন্ত আমার নজরে পড়েনি। সূর্যাস্তের পর আমি আমার লোকজনদের ডেকে জড়ো করে ক্যাম্পে ফিরে গেলাম। রাস্তায় ওরা আমাকে বলল যে জন্তু জানোয়ার আর পাখির ডাকে ওরা বাঘিনীটা জঙ্গলের কোনখান দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছে ঠিকই, কিন্তু ওরাও বাঘিনীটাকে দেখেনি। যে মানুষ খেকো বাঘ চোট খায়নি তাকে শিকার করতে যখন হাওয়ার উল্টো মুখে হাঁটতে হয়, তখন সবচেয়ে বড় ভয় থাকে পেছন থেকে আক্রান্ত হওয়ার। অবশ্য দুপাশ থেকেও বাঘ লাফিয়ে পড়তে পারে, তবে সে বিপদ তুলনামূলকভাবে কম। হাওয়াটা যখন থাকে পেছন দিকে, তখন ভয় থাকে শুধু দুদিক থেকে আক্রান্ত হওয়ার। ঠিক তেমনি হাওয়াটা যদি বইতে থাকে ডান দিক থেকে, তাহলে বাঁ দিকে আর পেছনে বিপদের আশঙ্কা থাকে। আর বাঁ দিক থেকে যখন হাওয়া বয়, তখন ডান দিকে আর পেছনে নজর রাখা উচিত। এর কোনো ক্ষেত্রেই বাঘ মানুষকে হোক বা নাই হোক, সামনের দিক থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, কারণ একেবারে মুখোমুখি কোনো জিনিসকে আক্রমণ করা বাঘের স্বভাব বিরুদ্ধ। সাধারণভাবে মানুষ খেকোরা এমন একটা দূরত্ব থেকে আক্রমণ করে যেখান থেকে ওরা শিকারের ওপর লাফ দিয়ে পড়তে পারে। সেই জন্যেই আহত বাঘের চেয়ে মানুষ খেকোরা অনেক বেশি বিপজ্জনক, কারণ আহত বাঘ আক্রমণের সময় সবসময় একটা দূরত্ব মেনে চলে, সে 10-20 গজই হোক বা 100 গজ হোক। তার মানে মানুষ খেকো আক্রমণ করলে প্রস্তুতির কোনো সময় পাওয়া যায় না। যা কিছু করার তা করতে হয় বিদ্যুৎ গতিতে। কিন্তু আহত বাঘের ক্ষেত্রে অন্তত রাইফেলটা তোলা, কোনো রকমের নিশানা করার সময়টা পাওয়া যায়, কিন্তু উভয় ক্ষেত্রেই গুলি চালাতে হবে চট করে। আর আকুল প্রার্থনা জানাতে হবে যে 2-1 আউন্সের একটা শীষের টুকরো যেন কয়েকশো পাউন্ড মাংসপেশি আর হাড়ের চলার গতি রুদ্ধ করে। এই বাঘিনীটার বেলায় আমি জানতাম যে ক্ষতর জন্যে ওটা আমার ওপর লাফিয়ে পড়তে পারবে না, আর আমি যদি কোনো রকমে ওর আয়তার বাইরে থাকতে পারি তবেই আমি নিরাপদ। কিন্তু আমি ওকে দেখার পর গত 4 দিনে ওর জখমটা হয়তো সম্পূর্ণ শুকিয়ে গেছে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্যে আমি যেদিন 11 এপ্রিল সকালে ওর পায়ের ছাপের ফেলে আসা জায়গাটা খুঁজতে বেরোলাম, আমি মনে মনে ঠিক করে নিলাম যে কোনো পাথর, ঝোপঝাড়, গাছ বা অন্য যা কিছুর পেছনে বাঘিনীটা লুকিয়ে থাকতে পারে এমন জায়গা থেকে দূরে দূরে থাকব। বাঘিনীটা গতকাল সন্ধেবেলা টনকপুরের রাস্তার দিকে এগোচ্ছিল, যেখানেও শুকনো ঘাসের ওপর রাত কাটিয়েছিল। সে জায়গাটা আবার আমি খুঁজে বার করলাম। তারপর ওর টাটকা থাবার ছাপ ধরে এগোলাম। ঘন ঝোপঝাড় সে এড়িয়ে গেছে সম্ভবত, তার মধ্যে দিয়ে নিঃশব্দে চলতে পারবে না বলেই। যেভাবে সে নালা, জন্তু জানোয়ারের চলার পথ ধরে এগিয়েছে তা দেখে মনে হয় ওর চলাটা সম্পূর্ণ উদ্দেশ্যহীন নয়। হয়তো কিছু মেরে খাওয়ার মতলব আছে ওর। কিছু দূর এগিয়েই একটা নালার মধ্যে দেখলাম বাঘিনীটা একটা বাচ্চা কাকার হরিণ পেয়েছে। বাচ্চাটার বয়স কয়েক সপ্তাহ হবে কিনা সন্দেহ। বাচ্চাটা যখন বালির ওপর শুয়ে রোদ্দুরে ঘুমোচ্ছিল, তখন বাঘিনীটা ওকে ধরে এমনভাবে ওটাকে খেয়েছে যে ওর ছোট ছোট খুরগুলো ছাড়া আর দেহের কিছুই অবশিষ্ট নেই। আমার থেকে তখন বাঘিনীটার দূরত্ব মিনিট খানেক কি মিনিট 2-1-এর। বুঝলাম বাচ্চা হরিণটা খেয়ে বাঘিনীটার কিছুই হয়নি, শুধু খিদে বেড়ে গেছে। তাই আরও সতর্ক হয়ে গেলাম। যে নালা,
জন্তু জানোয়ারের পায়ে চলার পথ ধরে বাঘিনীটা এগোচ্ছিল, সেগুলো মাঝে মাঝে এঁকে বেঁকে ঝোপঝাড় পাথরের মধ্যে দিয়ে গিয়েছে। আমার শরীরের অবস্থা ভালো থাকলে পিছু নিয়েই বাঘিনীটার নাগাল হয়তো আমি পেয়ে যেতাম, কিন্তু ভাগ্যের মার ছাড়া কি বলবো। সেদিন আমার শরীর একেবারেই ভালো ছিল না। আমার মাথা, মুখ, গলা সব এত ফুলে গিয়েছিল যে ওপর নিচে বা পাশে ঘাড় ফেরানোই আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তার উপর বাঁ চোখটা ফুলে প্রায় বন্ধ হয়ে এসেছে। যাই হোক, সৌভাগ্যক্রমে আমার ডান চোখটা ভালোই ছিল, আর তখনও পর্যন্ত আমার শ্রবণশক্তি সম্পূর্ণ চলে যায়নি। সেদিন সারাটা দিন আমি বাঘিনীটার পেছনে পেছনে ঘুরলাম। আমি ওকে দেখিনি, আর আশা করি সেও আমাকে দেখতে পায়নি। যেখানেই সে কোনো জলের নালা ধরে, জন্তু জানোয়ার বা গরু বাছুর চলার পথ ধরে গভীর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে গেছে, সেখানেই আমি সেই ঝোপঝাড়গুলো এড়িয়ে ঘুরে গিয়ে উল্টো দিকে আবার বাঘিনীর থাবার ছাপ খুঁজে গিয়েছি। এই অঞ্চলটা ভালো করে জানা না থাকায় আমার অসুবিধে আরও বেড়ে গিয়েছিল। এর জন্যে যে শুধু প্রয়োজনের থেকে বেশি মাইল আমাকে হাঁটতে হলো তাই নয়, বাঘিনীটার গতিবিধি অনুমান করা বা তার মোকাবিলা করাও আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। সেদিনকার মতো আমার অনুসরণ যখন শেষ হলো, বাঘিনীটা তখন গ্রামের পথে পা বাড়িয়েছে। ক্যাম্পে ফিরে এসে বুঝতে পারলাম যে দুঃসময়ের ভয় আমি করছিলাম তা এসে গিয়েছে। একটা ফোড়া থেকে দুঃসহ যন্ত্রণা বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছিল শিরায় শিরায়। মাথায় যেন হাতুড়ির ঘা মারছিল। একটার পর একটা বিনিদ্র রাত কাটানো আর শুধু চা খেয়ে থাকা আমার সব সাহস যেন শুষে নিচ্ছিল। আরও একটা রাত বিছানায় বসে বসে যন্ত্রণায় ছটফট করা, কি একটা যেন ঘটবে তারই অপেক্ষায় থাকা। এই চিন্তাটাই আমার কাছে কেমন অসহ্য বোধ হলো। আমি তল্লাদেশে এসেছি ওখানকার পাহাড়ি লোকজনদের সন্ত্রাসমুক্ত করব বলে, আর নিজের খারাপ সময়টাও কিছুটা কাটিয়ে উঠব বলে। কিন্তু এ পর্যন্ত যা করেছি তাতে ওখানকার লোকজনের বিপদ কাটা দূরে থাক, বরং বেড়েই গেছে। বাঘিনীটা গত 8 বছরে প্রায় 150 মানুষ মেরেছে। এখন ওর স্বাভাবিক শিকারের ক্ষমতা না থাকলে আর জখমটা সেরে না উঠলে সবচেয়ে সহজে যা মারা যায়, অর্থাৎ মানুষ, তাই ও মারবে। কারণ ওকে খেতে তো হবেই কিছু। বাঘিনীটার সঙ্গে একটা শেষ বোঝাপড়া আমায় করতেই হবে, আর সেটা আজ রাতেই বা হবে না কেন? চাঁদের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ি কায়দায় তৈরি প্রচুর দুধ দেওয়া 1 কাপ চা খেয়ে আমি রাতের খাওয়া সারলাম। তারপর আমার 8 জন লোককে ডেকে ভালো করে বুঝিয়ে দিলাম যে তারা যেন কাল বিকেল পর্যন্ত আমার জন্যে এই গ্রামেই অপেক্ষা করে। তার মধ্যে যদি আমি না ফিরি তাহলে তারা যেন আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে সকালবেলা নৈনিতালে রওনা হয়ে যায়। বলা শেষ হলে আমি বিছানার ওপর থেকে রাইফেলটা তুলে নিয়ে উপত্যকার দিকে নেমে গেলাম। আমার লোকেরা আমার সঙ্গে দীর্ঘকাল ধরে আছে, ওরা আমাকে ভালো করেই জানে, তাই কোথায় যাচ্ছি কেউ জিজ্ঞাসা করল না, বা আমায় থামাবারও চেষ্টা কেউ করল না। তারা সব চুপচাপ দাঁড়িয়ে আমায় চলে যেতে দেখল। তাদের গাল বেয়ে রূপলি রেখার মতো যদি কিছু দেখে থাকি, সে নিশ্চয়ই আমার মনের ভুল। কি জানি, যাদের আলোয় তো অনেক রকম বিভ্রম হয়। আমি যখন চলে গেলাম তখন ওরা সার বেঁধে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। আমার ছেলেবেলার সবচেয়ে আনন্দ স্মৃতির মধ্যে একটি হচ্ছে শীতকালে যখন আমরা দল বেঁধে চাঁদের আলোয় জঙ্গলে বেড়াতে যেতাম আর ফিরে এসে প্রচুর চা খাবার খেতাম। এইভাবে হাঁটা অভ্যেস করলে রাতের জঙ্গল সম্বন্ধে সাধারণ মানুষের মনে যে অহেতুক ভয় আছে তার অনেকখানি কেটে যায়। আর তাছাড়া জঙ্গলে রাতে যে নানা ধরনের শব্দ হয় তার সঙ্গেও পরিচিত হবার সুযোগ মেলে। এরপরে আমার বহু বছরের অভিজ্ঞতা, জঙ্গল সম্বন্ধে আমার জ্ঞান
আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। সেই 11ই এপ্রিল রাতে কাকডাকা জ্যোৎস্নায় যখন আমি তল্লা দেশের মানুষ খেকোর সঙ্গে আমার শেষ বাজি ধরার জন্য বেরোলাম, তখন আমার আত্মবিশ্বাসের কোনো অভাব ছিল না। যদিও অনেকের কাছেই মনে হবে এভাবে বেরোনো আত্মহত্যারই সামিল। বাঘ সম্বন্ধে আমার আগ্রহ দীর্ঘদিনের, প্রায় যতদূর আমার স্মৃতি যায় ততদিনের। আর এমন একটা অঞ্চলে আমার জীবন কেটেছে যেখানে বাঘও ছিল প্রচুর, আর তাদের লক্ষ্য করার সুযোগও আমার যথেষ্ট ছিল। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার একমাত্র উচ্চাকাঙ্ক্ষা ছিল একটা বাঘ দেখব, ব্যাস, আর কিছুর দরকার নেই। পরে আমার বাঘ মারার ইচ্ছে হলো। পায়ে হেঁটে বাঘ মারলাম 50 টাকায় কেনা একটা সৈন্য দলের রাইফেল দিয়ে। এটা কিনেছিলাম এক জাহাজির কাছ থেকে, মনে হয় চোরাই মাল। পরেও ওটাকে শিকারের রাইফেল বানিয়ে নিয়েছিল। যাই হোক, তারও পরে আমার ইচ্ছে হলো বাঘের ছবি তোলার। কালক্রমে আমার এই 3টে ইচ্ছেই পূরণ হয়েছিল। এই ছবি তোলার সময়ে বাঘ সম্বন্ধে যেটুকু আমি জানি সেটা জানার সুযোগ আমার হয়েছে। সরকারের কাছ থেকে জঙ্গলের স্বাধীনতা পাওয়ার পর যা আমি ছাড়া অন্য একজন মাত্র শিকারী ভারতবর্ষে পেয়েছেন, আমি স্বাধীনভাবে অবাধে ব্যাঘ্র অধ্যুষিত সব জঙ্গলে ঘোরার প্রচুর সুযোগ পেয়েছি। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, একবার এক নাগারে 4.5 মাস ধরে লক্ষ্য করে তাদের স্বভাব ও শিকারের কাছে তাদের এগিয়ে আসা, শিকারকে মারা ইত্যাদি সম্বন্ধে কিছু জানতে পেরেছিলাম। বাঘ কখনো তার শিকারের পেছনে ধাওয়া করে না। হয় সে শিকারের জন্য ওত পেতে বসে থাকে, না হয় তাকে গোপনে অনুসরণ করে। উভয় ক্ষেত্রেই সে হয় লাফ দিয়ে শিকারের ঘাড়ে পড়ে, না হয় কয়েক গজ দৌড়ে তারপর লাফ দেয়। কোনো জানোয়ার যদি বাঘের লাফ দেওয়ার দূরত্বটা এড়িয়ে চলতে পারে, বাঘকে যদি ঠিকমতো অনুসরণ করতে না দেয়, আর দৃশ্য, গন্ধ, শব্দ থেকে বিপদের আভাস বুঝে নিতে পারে, তাহলে তার আর পরিণত বয়স পর্যন্ত বাছায় কোনো বাধা নেই। জানোয়ারদের যে তীক্ষ্ণ ঘ্রাণশক্তি, মানুষের তা নেই, কারণ সভ্যতা অনেক কিছুর মতো মানুষের এই ক্ষমতাটিও কেড়ে নিয়েছে। তাই মানুষ যখন কোনো মানুষ খেকোর কবল থেকে বাঁচার চেষ্টা করে, তখন নিরাপত্তার জন্যে তাকে সম্পূর্ণ নির্ভর করতে হয় তার দৃষ্টিশক্তির ওপর। আমার মানসিক চাঞ্চল্য আর শারীরিক যন্ত্রণার জন্যে সেই রাতে যখন বেরিয়ে পড়লাম, তখন আমার বিরাট একটা অসুবিধা ছিল এই যে সেই রাতে শুধু একটা চোখেই আমি দেখতে পাচ্ছিলাম। অসুবিধাটা যাতে মনে শেকড় গেড়ে না বসে, সেই জন্যে আমি মনকে প্রবোধ দিচ্ছিলাম এই ভেবে যে আমি যদি বাঘিনীটার খুব কাছাকাছি না যাই, তাহলে সে আমার কিছুই করতে পারবে না, অথচ আমি তাকে অনেক দূর থেকেই মারতে পারবো। আমি যে আমার লোকজনকে নির্দেশ দিয়েছিলাম পরদিন সন্ধেবেলার মধ্যে আমি না ফিরলে নৈনিতালে চলে যেতে, তা বাঘিনীটার সঙ্গে পেরে উঠব না বলে নয়। আমার মনে একটা আশঙ্কা ছিল, হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলব, হয়তো নিজেকে রক্ষা করার মতো শক্তি আমার থাকবে না। কোনো জায়গা দিয়ে এগোবার সময় মনে মনে একটা মানচিত্র এঁকে নেওয়ার সুবিধে হলো ফেরার সময় কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছতে অসুবিধে হয় না। যেখানে বাঘিনীটার থাবার ছাপ ছেড়ে আমি চলে এসেছিলাম, সেখান থেকেই আবার অনুসরণ শুরু করলাম। আমার ভাগ্য ভালো, কারণ বাঘিনীটা এগোচ্ছিল বুনো জন্তু জানোয়ার ও গরু মোষের পায়ে চলার পথ ধরেই। অন্য কোনো পথ ধরে গেলে আমার পক্ষে হয়তো অনুসরণ চালানো সম্ভব হতো না। সম্বর আর কাকারগুলো এখন মাঝে মাঝে খোলা জায়গায় বেরিয়ে আসছে, কেউ ঘাস খেতে, কেউ আত্মরক্ষার জন্যে। আমি তাদের বিপদ সংকেত ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু ওদের গতিবিধি দেখেই আন্দাজ করতে পারছিলাম বাঘিনীটা কখন চলতে শুরু করেছে বা কোন দিকে যাচ্ছে। একটা সরু আঁকাবাঁকা গরু মোষের পায়ে চলার পথ ধরে বাঘিনীটার থাবার ছাপ ঢুকেছে একটা ঘন আগাছাপূর্ণ ঝোপের মধ্যে। আমি ঝোপটা ঘুরে অন্যদিকে গিয়ে আবার থাবার ছাপটা ধরার চেষ্টা করলাম। ঝোপটা পেরোতে আমি যা ভেবেছিলাম তার থেকেও বেশি সময় আমার লাগলো।
ঝোপটা পেরিয়েই একটা খোলা জায়গা, ছোট ছোট ঘাসে ভরা, আর মাঝে মাঝে বড় বড় ওক গাছ। এখানে একটা বেশ বড় সড়ো গাছের ছায়ায় দাঁড়ালাম। হঠাৎ ছায়াটার নড়াচড়া থেকে অনুমান করলাম যে গাছটার উপর নিশ্চয়ই হনুমানদের বাস। রওনা হওয়ার পর প্রায় 18 ঘন্টা ধরে এক নাগারে আমি বহু পথ হেঁটেছি। এই জায়গাটা মোটামুটি নিরাপদ, কারণ বিপদের আভাস পেলেই হনুমানগুলো আমায় সতর্ক করে দেবে। সেই জন্য ভাবলাম এখানেই কিছুক্ষণ জিরিয়ে নেওয়া যাক। গাছটার গুড়িতে হেলান দিয়ে ঝোপটার দিকে মুখ করে 8 ঘন্টাটা বিশ্রাম করেছি কি না করেছি, এমন সময় একটা বুড়ো হনুমান বিপদ সংকেত জানিয়ে ডেকে উঠল। বাঘিনীটা ঝোপ ছেড়ে খোলা জায়গাটায় বেরিয়ে এসেছে, তাই হনুমানটা দেখতে পেয়েছে ওকে। কিছুক্ষণের মধ্যেই আমিও দেখতে পেলাম বাঘিনীটাকে আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ছে। ও ছিল আমার ডান দিকে প্রায় 100 গজ দূরে। ঝোপটার থেকে ওর দূরত্ব তখন প্রায় 10 গজ। আমার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে ও ডেকে ওঠা হনুমানটার দিকে তাকিয়ে দেখল। রাত্রিরে গুলি চালানোর অভ্যাস আমার আছে, কারণ শীতকালে কালাধুঙ্গিতে আমাদের প্রজাদের ক্ষেত খামার শুয়োর হরিণের হাত থেকে বাঁচানোর জন্যে প্রায়ই আমার তলব পড়ত। পরিষ্কার চাঁদের আলোয় প্রায় 100 গজ দূরত্ব পর্যন্ত কোনো জানোয়ারকে আমি মোটামুটি নিশ্চিতভাবে মারতে পারি। অধিকাংশ শিকারীর মতো গুলি চালানোর সময় আমি 2 চোখই খোলা রাখি, কারণ এক চোখ দিয়ে জানোয়ারটাকে লক্ষ্য করা যায় আর অন্য চোখ দিয়ে রাইফেলের নিশানা ঠিক করা যায়। অন্য যে কোনো সময় হলে আমি বাঘিনীটা উঠে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করতাম, তারপরে গুলি করতাম। কিন্তু ভাগ্যক্রমে আমার বাঁ চোখটা বন্ধ, আর এক চোখে গুলি চালানোর পক্ষে 100 গজ দূরত্বটা অনেক বেশি। আগের 2 রাত বাঘিনীটা একটা জায়গাতে শুয়েই রাত কাটিয়েছে, হয়তো বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটিয়েছে। আজও তাই করতে পারে। এখনও শুয়ে আছে পেটের ওপর ভর দিয়ে, মাথাটা ওপর দিকে করে। কিন্তু রাত্রে ও যদি পাশ ফিরে শোয় আর ঘুমিয়ে পড়ে, তাহলে আমি সেই গরু মোষ চলার পথটায় ফিরে গিয়ে ওর থাবার ছাপ দেখে দেখে ঝোপটার পাশ দিয়ে ওর গজ 10 মধ্যে পৌঁছতে পারি, কিংবা আমি খোলা জায়গাটার উপর দিয়ে হামাগুড়ি দিয়ে ওর কাছাকাছি যেতে পারি। সেখান থেকে আমার গুলি নিশ্চিত লক্ষ্যভেদ করবে। যাই হোক, এখন আমার নিশ্চল হয়ে বসে থাকা ছাড়া কিছুই করার নেই। এখন সবই নির্ভর করছে বাঘিনীটার মর্জির ওপর। বাঘিনীটা একভাবেই শুয়ে রইল প্রায় 8 ঘন্টা কি তারও বেশি। মাঝে মাঝে মাথাটা সে নাড়াচ্ছিল এদিক সেদিক। বুড়ো হনুমানটা ঘুম জড়ানো গলায় বিপদ সংকেত দিয়েই চলল। শেষে বাঘিনীটা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমার ডান দিক বরাবর চলতে শুরু করল। দেখেই বুঝলাম হাঁটতে ওর খুব কষ্ট হচ্ছে। ও যেদিকটায় যাচ্ছে সেদিকে ও ঠিক সোজাসুজি একটা 10-15 ফুট গভীর খোলা নালা। নালাটা প্রায় 20-25 ফুট চওড়া। এখানে আমার পথে নিচের দিকে নালাটা আমায় পেরোতে হয়েছিল। বাঘিনীটা এখন আমার থেকে প্রায় 150 গজ দূরে চলে গেছে। ওর আমাকে দেখতে পাওয়ার সম্ভাবনাও কম, তাই আবার অনুসরণ শুরু করলাম। এই গাছ ও গাছের আড়ালে গা ঢাকা দিয়ে ওর থেকে আরও একটু তাড়াতাড়ি হেঁটে ও নালা পর্যন্ত পৌঁছানোর আগেই আমি আমাদের দূরত্বটা কমিয়ে আনলাম 50 গজে। বাঘিনীটা এখন আমার লক্ষ্যের সীমার মধ্যে, কিন্তু ও দাঁড়িয়ে আছে ঘন ছায়ার আড়ালে। ওর লেজের যেটুকু আমি দেখতে পাচ্ছিলাম তা দেখে গুলি করা সম্ভব নয়। ও একইভাবে দাঁড়িয়ে রইল মিনিট খানেক। সে এক দীর্ঘ উদ্বিগ্ন মিনিট। তারপর নালাটা পেরোনোই ঠিক করল। খুব ধীরে ধীরে এগিয়ে গেল নালাটার পারে। বাঘিনীটা চোখের সামনে থেকে সরে যাওয়া মাত্রই আমি ঝুঁকে পড়ে কোনো শব্দ না করে সামনে দৌড়তে শুরু করলাম। মাথা নিচু করে দৌড়নো আমার পক্ষে নেহাতি বোকামি হয়েছে, কারণ কয়েক গজ দৌড়নোর পরই আমার মাথা ঘুরতে লাগলো। আমার কাছেই মাত্র কয়েক ফুটের ব্যবধানে ছিল 2টি ওকের চারা।
পরস্পরের গায়ে ঘেঁষে ছড়িয়েছে তাদের ডালপালা। আমি মাটিতে রাইফেল রেখে একটা গাছে প্রায় 10-12 ফুট উঠে গেলাম। এখানে বসার, পা মেলার আর হেলান দেওয়ার মতো কয়েকটি ডাল ছিল। আমি সামনের ডালপালা আঁকড়ে ধরে মাথাটা ডালের ওপর হেলিয়েছি। এমন সময় সেই মারাত্মক ফোঁড়াটা ফাটল। আমার ভয় ছিল ফোঁড়াটা ফাটবে আমার মস্তিষ্কের মধ্যে, কিন্তু তা না হয়ে আমার বাঁ কান আর নাকের মধ্যে দিয়েই গল গল করে বেরিয়ে এলো পুজ রক্ত। হঠাৎ কোনো তীব্র যন্ত্রণা থেমে যাওয়ার আনন্দের তুলনা নেই। একথা যিনি বলেছিলেন তিনি যন্ত্রণায় যেমন কষ্ট পেয়েছিলেন, তেমনি হঠাৎ কষ্ট উপশমের আনন্দ পেয়েছিলেনও তিনি। প্রায় মাঝরাত নাগাদ আমার যন্ত্রণা সম্পূর্ণ দূর হলো। যখন পূবের আকাশ আসন্ন ভোরের ছোঁয়ায় ক্রমেই স্বচ্ছ হয়ে আসছে, আমি কনুই থেকে মাথা তুললাম। এক নাগারে 4 ঘন্টা একটা সরু ডালে বসে থাকার ফলে আমার পায়ে খিঁচ ধরেছিল। সেই ব্যাঘাতেই আমার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ আমি ধন্দ ধরার মতো বসে রইলাম। আমি কোথায় আছি, আমার কি হয়েছে, কিছুই আমার মাথায় ঢুকছিল না। বুঝতে অবশ্য দেরি হলো না। ব্যথার সঙ্গে সঙ্গেই আমার মাথা, মুখ, ঘাড় ফোলা চলে গেছে। আমি এখন যেদিকে খুশি মাথা ঘোরাতে পারি। আমার বাঁ চোখটা ফোলা কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই খুলে গেছে, আর এখন ঢোক গিলতেও কোনো কষ্ট হচ্ছে না। আমি বাঘিনীটাকে গুলি করার একটা সুবর্ণ সুযোগ হারিয়েছি সত্যি, কিন্তু তাতে কি এসে যায়? আমার দুঃসময় কেটে গেছে। বাঘিনীটা যেখানে যত দূরেই যাক, আমি ওকে খুঁজে বার করবই। সময় যাই লাগুক না কেন, আমি নিশ্চয় আরেকটা সুযোগ পাব। আমি শেষ যখন বাঘিনীটাকে দেখি, তখনও এগোচ্ছিল গ্রামের দিকে। যে গাছে উঠতে আমার এত কষ্ট হয়েছিল, সেই গাছের একটা ডাল ধরে ঝুলে লাফিয়ে মাটিতে নেমে এলাম। তারপর রাইফেলটা তুলে নিয়ে একই দিকে রওনা দিলাম। ঝর্ণাটার ধারে এসে আমি নিজেকে এবং আমার জামাকাপড় যতদূর সম্ভব পরিষ্কার করে নিলাম। আমার লোকেরা কিন্তু আমার নির্দেশ মতো গ্রামে রাত কাটায়নি। আমার তাঁবুর কাছে একটা আগুন জ্বালিয়ে গোল হয়ে ঘিরে সবাই বসেছিল। আগুনের ওপর ফুটছিল 1 কেটলি জল। যখন ভিজে সপসপে অবস্থায় ওরা আমায় দেখতে পেল, তখন ওরা আনন্দে উত্তেজনায় লাফ দিয়ে উঠল। সাহেব, সাহেব, আপনি ফিরে এসেছেন, আর আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি উত্তর দিলাম। আমি ফিরে এসেছি, আর বহাল তবিয়তে। কোনো ভারতীয় যখন আনুগত্য প্রকাশ করে, তখন সে হিসেব করে না, আর তার মধ্যে কোনো খাত থাকে না। আমরা যখন তল্লাকোটে পৌঁছলাম, তখন গ্রামের সর্দার আমার লোকজনকে 2টো ঘর ছেড়ে দিল, কারণ ওখানে খিল দেওয়া দরজার বাইরে শোয়া বিপজ্জনক। আমার সেই দুঃসময়ের রাতে বাইরে বিপদ আছে জেনেও আমার লোকজন বাইরে বসেছিল, যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় ভেবে। আর 1 কেটলি জল ওরা ফুটন্ত অবস্থায় রাখছিল, আমি যদি ফিরি আমায় চা দেবে বলে। চা খেয়েছিলাম কিনা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু মনে আছে সেই রাতে আমি শুয়ে পড়ার পর একজোড়া খুব ইচ্ছুক হাত আমার পা থেকে জুতো জোড়া খুলে নিয়েছিল, আর আমার গায়ে একটা কম্বল ঢাকা দিয়ে দিয়েছিল। ঘন্টার পর ঘন্টা একটা নিশ্চিন্ত ঘুম, তারপরে একটা স্বপ্ন। কেউ আমাকে খুব উত্তেজিত গলায় ডাকছে, আর অন্য একজনকেও সমান উত্তেজিতভাবে তাকে আমায় ডাকতে বারণ করছে। এই স্বপ্নটাই একটু রকমফের হয়ে বারবার আমার সামনে আসতে লাগলো। অবশেষে আমার ঘুমের জাল ছিঁড়ে এই কথাগুলো পরিষ্কার আমার কানে এলো। ওকে ঘুম থেকে না উঠালে উনি খুব রেগে যাবেন। কেউ একজন উত্তর দিল, ওকে তুলো না, উনি খুব ক্লান্ত। শেষের বক্তা গঙ্গারাম। আমি ওকে ডেকে লোকটিকে আমার কাছে নিয়ে আসতে বললাম। কয়েক মিনিটের মধ্যেই আমার তাঁবুটা ছেলেবুড়োর এক উত্তেজিত জনতায় ভরে গেল। সবাই সমস্বরে আমায় বলতে লাগলো যে মানুষ খেকুটা গ্রামের অন্য প্রান্তে সদ্য 6টি ছাগল মেরেছে। আমি জুতো পরতে পরতে জনতার দিকে তাকিয়ে দুঙ্গার সিংকে দেখতে পেলাম।
যখন বাঘিনীর বাচ্চা দুটোকে মারি তখন এই ছেলেটি আমার সঙ্গে ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম ছাগলগুলো কোথায় মারা পড়েছে, ও তা জানে কি না, আর আমায় সেখানে নিয়ে যেতে পারবে কি না। হ্যাঁ হ্যাঁ, সে খুব উৎসাহ ভরে উত্তর দিল, আমি জানি কোথায় তারা মারা পড়েছে, আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। গায়ের সর্দারকে বললাম জনতাকে সামলাতে। তারপর আমার .275 রাইফেলটি নিয়ে দুঙ্গার সিংয়ের সঙ্গে গ্রামের মধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম। ঘুমিয়ে বেশ তাজা হয়ে উঠেছিলাম, আর এখন ঝাঁকির দরুন মাথার যন্ত্রণার ভয়ে আস্তে আস্তে পা ফেলারও কোনো প্রয়োজন নেই। তাই বহুদিন পরে বেশ স্বচ্ছন্দে সহজভাবে হাঁটতে পারছিলাম। আমি যেদিন প্রথম তল্লাকোটে পৌঁছই সেদিন এই দুঙ্গার সিংয়ে আমাকে নিয়ে যায় দুটো উপত্যকার মধ্যে, সেই ঘোড়ার পিঠের জিনের মতো জায়গাটিতে। ডান দিকের উপত্যকাটি খাড়াভাবে নেমে গেছে কালী নদীর দিকে। এই উপত্যকারই উপর দিকে আমি বাচ্চা দুটোকে মেরেছিলাম আর বাঘিনীটাকে জখম করেছিলাম। বাঁ দিকের উপত্যকাটির খাড়াই অত বেশি নয়, ওপরের পাড় থেকে একটা ছাগল চলা রাস্তা নেমে গেছে নিচে। এই উপত্যকাটার মধ্যেই ছাগলগুলো মারা পড়ে। ওই সরু রাস্তাটি দিয়ে ছেলেটি দৌড়তে শুরু করলো, আমিও তার পিছু নিলাম। পাথুরে এবড়োখেবড়ো জমির ওপর দিয়ে 500-600 গজ গিয়ে পথটা এসে ঠেকেছে একটা ছোট্ট ঝর্ণার ধারে। ওপার দিয়ে পথটি আবার এঁকে বেঁকে উপত্যকার বাঁ দিকে চলে গেছে। পথটা যেখানে এসে ঝর্ণাটার সঙ্গে মিশেছে সেখানে একখণ্ড অপেক্ষাকৃত সমতল ভূমি। এই খোলা জায়গাটার উপর দিয়ে ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত একটা পাথরের ঢিবি, তার ওদিকে একটা গর্ত মতন রয়েছে। সেই গর্তের মধ্যেই পড়ে আছে 3টে ছাগল। পাহাড় থেকে দৌড়ে নামার সময়েই ছেলেটি আমায় বলেছিল যে বেলা দুপুর নাগাদ 10-15টা ছেলের হেফাজতে বেশ বড় একপাল ছাগল ওই গর্তটায় ঘাস খাচ্ছিল। হঠাৎ একটা বাঘ, ওদের মনে হলো সেটা মানুষ খেকোটাই হবে, কোত্থেকে যেন লাফিয়ে পড়ে আর 6টা ছাগলকে মেরে ফেলে। বাঘ দেখে ছেলেগুলো সমস্বরে চিৎকার আরম্ভ করে। তখন আর কিছু লোকজন যারা আশেপাশে জ্বালানি কাঠ কুড়োচ্ছিল তার চিৎকার শুনে দৌড়ে আসে। এই হট্টগোল, চিৎকার, ছাগলের দৌড়াদৌড়ির মধ্যে বাঘটা সরে পড়ে। কোন দিকে যে গিয়েছে তা ওরা কেউই লক্ষ্য করেনি। 3টে মরা ছাগল নিয়ে লোকজন, ছেলেরা গ্রামের দিকে দৌড়ে আসে আমাকে খবর দেওয়ার জন্যে। আর 3টে ছাগল ওই গর্তের মধ্যেই পড়ে থাকে পিঠ ভাঙা অবস্থায়। সেই আহত মানুষকে কই যে ছাগল মেরেছে তাতে আর কোনো সন্দেহ নেই, কারণ আমি যখন তাকে গতরাতে শেষ দেখি তখন সে সোজা গ্রামের দিকেই যাচ্ছিল। তাছাড়া আমার লোকজনও আমাকে বলেছিল আমি ক্যাম্পে ফেরার ঘণ্টাখানেক আগে ঝর্ণার ধারে একটা কাকার ডেকে উঠেছিল। ওরা যেখানে বসেছিল তার থেকে প্রায় 100 গজ দূরে। আমায় দেখেই কাকারটি ডাকছে মনে করে ওরা আগুনটা জ্বালিয়েছিল। আগুনটা জ্বালিয়ে ওরা ভালোই করেছিল, কারণ পরে আমি দেখেছিলাম বাঘিনীটার থাবার ছাপ আগুনের চারদিক ঘুরে গ্রামের দিকে চলে গিয়েছে। নিশ্চয়ই কোনো মানুষ শিকারের খোঁজে গিয়েছিল। শিকার জোটাতে না পেরে ও নিশ্চয়ই গ্রামের আশেপাশে কোথাও ঘাপটি মেরে বসেছিল। খাদ্য সংগ্রহের প্রথম সুযোগেই ও ছাগলগুলো মারে। এই কাজগুলো ও সারে কয়েক সেকেন্ডের মধ্যেই, আর তখন জখমের যন্ত্রণায় ও নিশ্চয়ই খুব খোঁড়াচ্ছিল। আমি জায়গাটার সঙ্গে বিশেষ পরিচিত ছিলাম না, তাই দুঙ্গার সিংকে জিজ্ঞাসা করলাম ওর কি মনে হয়, কোন দিকে গেছে বাঘটা। উপত্যকার নিচের দিকটা দেখিয়ে সে বলল তার মনে হয় নিচের ঘন জঙ্গলের মধ্যেই ঢুকেছে বাঘটা। আমি বাঘটাকে খুঁজতে যাব মনস্থ করে ওর কাছে জিজ্ঞাসাবাদ করে জঙ্গলটা সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ একটা কালিজ কিচিরমিচির করে উঠল। কালিজের ডাক শুনে ছেলেটি ঘুরে দাঁড়িয়ে পাহাড়ের ওপর দিকটায় তাকালো। আমাকেও ইশারায় জানিয়ে দিল কোন দিক থেকে পাখিটা ডাকছে। আমার বাদিক দিয়ে পাহাড়টা খাড়া উঠে গেছে। পাহাড়ের গায়ে কিছু কিছু ঝোপঝাড় আর ছড়ানো ছেটানো খাটো খাটো গাছ। আমি জানতাম
বাঘটা ওই পাহাড় বেয়ে ওঠেনি। আমি খুঁজছি দেখে দুঙ্গার সিং আমায় বলল, কালিজটা পাহাড়ের ওপর থেকে ডাকছে না, পাহাড় ঘুরে একটা নালা আছে, ডাকটা আসছে সেই দিক থেকেই। পাখিটা যখন আমাদের দেখতে পায়নি তখন তার ভয় পেয়ে ডাকার একমাত্র কারণ হতে পারে বাঘিনীটা। আমি দুঙ্গা সিংকে বললাম, এখন আমাকে ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে ও যেন গ্রামে ফিরে যায়। ও দৌড়ে বিপদ সীমানা পেরোনো পর্যন্ত আমি রাইফেল নিয়ে ওর ফেরার পথ পাহারা দিলাম। তারপর একটা সুবিধা মতো বসার জায়গা খোঁজার জন্য ফিরলাম। এই অঞ্চলের একমাত্র গাছ হলো বিশাল বিশাল পাইন। এই গাছগুলোয় 30-40 ফুট পর্যন্ত কোনো ডালপালা না থাকায় গাছে ওঠা এক দুঃসাধ্য ব্যাপার। সেই জন্যে আমাকে বাধ্য হয়ে মাটিতেই বসতে হবে। দিনের বেলা হলে কোনো চিন্তা ছিল না, কিন্তু বাঘিনীটা ফিরতে ফিরতে যদি রাত হয়ে যায় আর ওর যদি ছাগল ভেড়া ছেড়ে মানুষের মাংস খাওয়ার ইচ্ছে প্রবল হয়ে থাকে, তাহলে চাঁদের আলো ওঠার আগে ঘন্টা দুয়েক অন্ধকারে কাটানোর জন্যে আমার অনেক বরাজ্জোর দরকার হবে। গর্তটার এদিকে বাদিক থেকে ডান দিক পর্যন্ত যে ঢিবিটা চলে গেছে তার এপাশে ছিল একটা বড় চ্যাটালো পাথর, তার কাছেই অন্য আরেকটা একটু ছোট। আমি দেখলাম ওই ছোট পাথরটার উপর বসলে আমি বড় পাথরটার আড়াল পাব। এতে বাঘিনীটা যেদিক থেকে আসতে পারে সেদিকে শুধু আমার মাথাটাই বেরিয়ে থাকবে। সেই জন্যে এখানে বসাই আমি স্থির করলাম। আমার ঠিক সামনেই একটা বিরাট গর্ত, প্রায় 40 গজ চওড়া। তার ওপারের চড়াটা প্রায় 20 ফুট মতো উঁচু। ওই পাড়ের ওপর রয়েছে 10 থেকে 20 ফুট চওড়া একটা সমতল জায়গা। জায়গাটা ঢালু হয়ে নেমে গেছে ডান দিকে। এর ওপারেই খাড়া উঠে গেছে পাহাড়। লোকজন আর রাখাল ছেলেরা যখন দৌড়ে পালায়, গর্তের মধ্যে ছাগল 3টে তখনও জ্যান্ত ছিল, এখন তারা মৃত। থাবা মারার সময় বাঘিনীটা একটা ছাগলের পিঠের ছাল চামড়া তুলে নিয়েছিল। কালিজটা এখন আর চিৎকার করছে না। আমি ভাবতে লাগলাম পাখিটা ডেকেছিল কখন। আমি ছেলেটার সঙ্গে এখানে পৌঁছানোর পর যখন বাঘিনীটা নালা বেয়ে ওপর দিকে যাচ্ছিল, তখন না বাঘিনীটা ফিরে আসবার সময়? একটা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার ব্যাপার, কিন্তু অন্যটি হলে যা ঘটার তা অচিরেই ঘটবে। আমি বেলা 2টোর সময় আমার ঘাঁটি আগলে বসেছিলাম। আধ ঘন্টাটা পরে একজোড়া নীল হিমালয় অঞ্চলের ম্যাকপাই পাখি উপত্যকার ওপর দিয়ে উড়ে এলো। এই সুন্দর পাখিগুলো বাসা বাঁধার মরশুমে ছোট ছোট পাখির বাসা ভেঙে দেয় বটে, কিন্তু জঙ্গলে কোথাও কিছু মরলে ওদের খুঁজে বার করার ক্ষমতা অসাধারণ। এই ম্যাকপাই পাখিগুলোকে দেখার আগেই ওদের ডাক শুনেছিলাম। ওদের গলায় খুব জোর। মরা ছাগলগুলো দেখে ওরা ডাক থামিয়ে খুব সাবধানে এগিয়ে গেল। তারপর কয়েকবার হুঁশিয়ারির ডাক ডেকে তারা ছাল ছাড়ানো ছাগলটার পিঠে উঠে খেতে লাগল। কিছুক্ষণ ধরে একটা রাজ শকুন আকাশে চক্কর দিচ্ছিল। ম্যাকপাইগুলোকে ছাগলটার পিঠে দেখে সেটা যেন হাওয়ায় ভেসে নেমে এলো আর পালকের মতো হালকা চালে বসল একটা পাইন গাছের মরা ডালে। এই সাদা বুক, কালো পিঠ ও লাল মাথা পাওয়ালা রাজ শকুনগুলোই সর্বপ্রথম মরির সন্ধান পায়। অন্য জাতের শকুনের তুলনায় এগুলো আকারে ছোট বলে ভোজসভায় এদের আগেই হাজির হতে হয়, কারণ অন্যেরা এলে ওদের পিছিয়ে যেতে হয়। শকুনটির আশাকে আমি মনে মনে স্বাগত জানালাম, কারণ ওর গতিবিধি থেকে না জানা অনেক কিছুই আমি জানতে পারব। পাইন গাছের ওপর থেকে ও বহুদূর পর্যন্ত দেখতে পাচ্ছে। ও যদি নেমে এসে ম্যাকপাই পাখিগুলোর সঙ্গে যোগ দেয় তাহলে বুঝতে হবে বাঘিনীটা চলে গেছে, কিন্তু ও যদি গাছেই বসে থাকে তার মানে হবে বাঘিনীটা আশেপাশেই কোথাও আছে। পরের আধ ঘন্টা দৃশ্যটা এই রকম থাকলো। ম্যাকপাই দুটো ছাগলের মাংস ঠুকরে ঠুকরে খেতে থাকলো। শকুনটা সেই মরা ডালের ওপর বসেই রইল। তারপর ঘন বৃষ্টির মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ল। কিছুক্ষণ পরেই আবার কালিজটা কিচিরমিচির আরম্ভ করল, আর ম্যাকপাইগুলো খুব জোরে ডাকতে ডাকতে উপত্যকার ওপর দিয়ে উড়ে গেল। বাঘিনীটা আসছে,
গতরাতে হঠাৎ মাথা ঘুরে যাওয়ার দরুন যে সুযোগ হাতে এসেও ফসকে গেল, সেই সুযোগই আবার আসছে। বাঘিনীটাকে আমি গুলি করতে পারবো, যখন ভেবেছিলাম তার অনেক আগেই। পাহাড়ের ওপর কয়েকটা ছোটোখাটো আগাছার ঝোপ থাকার দরুন নালাটা আমার নজরে পড়ছিল না। একটু পরে এই ঝোপের মধ্যে দিয়ে আমি বাঘিনীটাকে দেখতে পেলাম। সে খুব ধীরে ধীরে এগিয়ে আসছে 20 ফুট উঁচু পাড়ের ওপর সেই সমতল জমিটার ওপর দিয়ে। তার চোখ আমারই ওপর, আমার মাথাটা শুধু দেখা যাচ্ছে, তাও নরম টুপিটা চোখের ওপর পর্যন্ত টানা। আমি যদি নড়াচড়া না করি তাহলে ও আমায় দেখতে পাবে না জানতাম। তাই রাইফেলটা চ্যাটালো পাথরটার ওপর রেখে আমি নিশ্চল মূর্তির মতো বসে রইলাম। আমার ঠিক উল্টো দিকে এসে বাঘিনীটা বসল। আমাদের দুজনের মধ্যে শুধু একটা পাইন গাছের গুড়ি। আমি গাছটার এক পাশ দিয়ে ওর মাথা আর অন্য পাশ দিয়ে ওর পেছনের কিছুটা অংশ আর ল্যাজ দেখতে পাচ্ছিলাম। এখানে সে কয়েক মিনিট বসে রইল। শুধু ঘায়ের ওপর যে মাছিগুলো ভনভন করে বিরক্ত করছিল, সেগুলোকে মাঝে মাঝে তাড়াবার চেষ্টা করছিল সে। 8 বছর আগে বাঘিনীটি যখন এখনকার যে তরুণী, একটি সজারুর সঙ্গে মোলাকাতে ও ভীষণভাবে জখম হয়। যখন এই চোটটা খায় তখন হয়তো ওর বাচ্চা হয়েছে। বাচ্চাদের স্তন্যপান করাবার জন্য নিজে খাওয়া দরকার, আর সেই সময়টা নিজের স্বাভাবিক শিকার জোগাড় করতে না পেরে ও মানুষ মারতে শুরু করে। এই কাজ করে ও প্রকৃতির আইনের বিরুদ্ধে কোনো অপরাধ করেনি। ও মাংসাশী প্রাণী, মানুষের হোক বা অন্য কোনো জন্তু জানোয়ারের হোক, মাংসটাই একমাত্র খাদ্য যা ও হজম করতে পারে। অবস্থা বিপাকে পড়লে জানোয়ার তো বটেই, এমনকি মানুষও এমন সব খাবার খায় যা স্বাভাবিক অবস্থায় তারা কখনোই খেতে চাইবে না। সম্পূর্ণ নরখাদক জীবনে বাঘিনীটি মাত্র 150 মানুষ মেরেছে, বছরে তা 20টিরও কম। এই ঘটনা থেকে আমার ধারণা এই সহজলভ্য শিকারের দিকে ও তখনই ঝুঁকেছিল যখন ওর বাচ্চা হয়, এবং যখন এই জখমের কারণে ও নিজের ও সপরিবারের বাঁচার মতো প্রয়োজনীয় পরিমাণ স্বাভাবিক খাদ্য আহরণে অক্ষম হয়। বাঘিনীটার জন্যে তল্লাদেশের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ক্ষতি ও করেছে তার দাম আজ দিতে হচ্ছে ওকে। ওর দুঃখ দুর্দশার থেকে ওকে চিরকালের মতো মুক্তি দেওয়ার জন্যে আমি অনেকবার রাইফেলের নিশানা জুড়েছিলাম ওর মাথা লক্ষ্য করে, কিন্তু আকাশ ভরা মেঘ থাকার ফলে আমার পক্ষে প্রায় 60 গজ দূরে একটা তুলনামূলকভাবে ছোট্ট জিনিস তাক করে মারার মতো যথেষ্ট আলো ছিল না। অবশেষে বাঘিনীটা উঠে দাঁড়িয়ে 3 পা এগিয়ে গিয়ে দাঁড়ালো। তারপরে আমার দিকে পাশ ফিরে নিচে ছাগলগুলোর দিকে তাকালো। চ্যাটালো পাথরটার ওপর কনুই রেখে আমি তার হৃৎপিণ্ড যেখানে হতে পারে সেরকম একটা বিন্দু সহজে লক্ষ্য করে রাইফেলের ঘোড়া টিপলাম। দেখলাম তার পেছনের পাহাড়ে একটু ধুলো উড়ে গেল। ধুলো দেখে আমার মনে একটা চিন্তা বিদ্যুতের মতো ঝলসে গেল। আমি যে শুধু হৃৎপিণ্ডে গুলি লাগাতে পারিনি তাই নয়, পুরো জানোয়ারটাই আমার তাক ফসকে গেছে। কিন্তু তবুও আমি যে রকম সযত্নে নিশানা করেছি তাতে তো লক্ষ্যভ্রষ্ট হওয়ার কথা নয়। যা সন্দেহাতীতভাবে হয়েছে তা হচ্ছে গুলিটা ওর শরীর সম্পূর্ণ ভেদ করে বেরিয়ে গেছে, কোথাও বাধা পায়নি। আমার গুলি খেয়ে বাঘিনীটা সামনের দিকে লাফ দিল। তারপর খুব ভয় পাওয়া একটা জানোয়ারের মতো সমতল জমিটার ওপর দিয়ে ছুটতে লাগলো। ওর ছোটাটা কিন্তু আহত জানোয়ারের মতো নয়। আমি আরেকটা গুলি করার আগেই ও আমার দৃষ্টির বাইরে চলে গেল। বাঘিনীটা আমাকে এমন চমৎকার সুযোগ দিল, আর আমি ওকে মারতে পারলাম না। এতে ক্ষেপে গেলাম আমি। দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে ও আমাকে এড়িয়ে পালাতে পারবে না। পাথরটার ওপর থেকে লাফিয়ে নেমে আমি দৌড়ে গর্তটা পার হয়ে 20 ফুট উঁচু পার বেয়ে উঠে সমতল জায়গাটার ওপর দিয়ে যেখানে বাঘিনীটা অদৃশ্য হয়েছে সেখানে এসে পড়লাম। সেখানে দেখি আলগা কতকগুলো পাথরের পর একটা 40 ফুট টাক খাড়াই নেমে গেছে। বাঘিনীটা এই দিক দিয়েই বিরাট লাফ মেরে চলে গেছে। এখানে লাফ দিলে
পা মচকে যাওয়ার ভয় আছে, তাই হাঁটু গেড়ে বসে হেঁচড়ে হেঁচড়ে নামলাম নিচ পর্যন্ত। এই খাড়াইয়ের নিচেই রয়েছে একটা বহু ব্যবহৃত পায়ে চলার পথ। বাঘিনীটা নিশ্চয়ই ওই পথ ধরেই এগিয়েছে, কিন্তু জমি খুব শক্ত হওয়ার দরুন ও পথে ওর থাবার ছাপ খুঁজে পাওয়া কঠিন। পথটার ডান দিকে একটা নুড়ি ভর্তি ঝর্ণা। এই ঝর্ণাটাই আসার পথে আমি আর দুঙ্গার সিং পার হয়েছি কিছুটা ওদিক থেকে। ঝর্ণাটার পাশ থেকে উঠে গেছে একটা ঘাসে ঢাকা খাড়া পাহাড়। ঝর্ণাটার বাঁ দিকে আরেকটা পাহাড়, তার উপরে রয়েছে শুধুমাত্র কয়েকটা পাইন গাছ। পথটা কিছু দূর পর্যন্ত সোজা চলে গেছে। এই পথ ধরে 50 কি 60 গজ এগিয়েছি, এমন সময় শুনি একটা ঘুড়াল হুঁশিয়ারি জানাচ্ছে। ঘুড়ালটা থাকতে পারে একমাত্র আমার ডান দিকে ঘাসে ঢাকা পাহাড়টিতে। বাঘিনীটা সম্ভবত ঝর্ণাটা পেরিয়ে ওই পাহাড়ে উঠে গেছে। এই মনে করে আমি দাঁড়িয়ে পড়লাম বাঘিনীটাকে দেখা যায় কিনা দেখার জন্যে। আমি ঘুরে দাঁড়িয়ে গ্রামের দিকে তাকাতেই দেখি একদল লোক সেই ঘোড়ার পিঠের মতো উঁচু জায়গাটার ওপর এসে দাঁড়িয়েছে। আমাকে ঘুরে দাঁড়াতে দেখে ওরা চিৎকার করে, হাতের ইশারায় আমাকে এগিয়ে যেতে বলল। পথটা ধরে একদম নাক বরাবর সোজা। সঙ্গে সঙ্গে আমি আবার দৌড়তে লাগলাম এবং একটা মোড় ঘুরতেই পথের ওপর দেখতে পেলাম তাজা রক্তের দাগ। জানোয়ারের চামড়া সাধারণত ঢিলে থাকে। যদি কোনো জানোয়ার স্থিরভাবে দাঁড়ানো অবস্থায় গুলি খায় এবং তারপরেই যদি সে বেগে ছুটতে থাকে, তাহলে তার চামড়ার ফুটো আর শরীরের মাংসের ফুটো এক লাইনে থাকে না। এর ফলে যতক্ষণ জানোয়ারটা জোরে দৌড়োয় ততক্ষণ তার ক্ষত থেকে রক্ত পড়ে না বললেই চলে, পড়লেও তা অতি সামান্য। তবে জানোয়ারটার দৌড়ের বেগ যখন কমে আসে তখন দুটো ফুটো কাছাকাছি হয়ে যায় আর রক্ত ঝরতে থাকে। যতই সে আসতে চলে রক্ত ঝরা ততই বাড়তে থাকে। কোনো জানোয়ারের গায়ে গুলি ঠিকমতো লেগেছে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা থাকলে গুলি করার সময়ে যেখানে জানোয়ারটি ছিল সেখানে লোমের কুচির খোঁজ করা উচিত। লোমের কুচি থাকলে বুঝতে হবে গুলি জানোয়ারটার গায়ে লেগেছে, আর না থাকলে ধরে নিতে হবে গুলি জানোয়ারটাকে একেবারেই ফসকে গেছে। মোড়টা ঘুরে বাঘিনীটার গতি মন্থর হয়ে এসেছে, কিন্তু রক্তের ছিটে থেকে বোঝা গেল তখনও সে দৌড়চ্ছে। ওকে ধরার জন্যে আমি জোরে দৌড়তে শুরু করলাম। কিছুটা যাওয়ার পরই দেখি আমার বাঁ দিকে পাহাড় থেকে একটা পাথর বেরিয়ে আছে। এখানে পথের বাঁকটা এমন কোণ কেটে হঠাৎ মন নিয়েছে যে গতির মুখে আমি নিজেকে সামলাতে পারলাম না। পাহাড়ের গা ছাড়া আমার ধরারও কিছু ছিল না। পথটার ধার দিয়ে খাড়াভাবে নিচে পড়লাম। 10-15 ফুট নিচে ছিল একটা রডোডেন্ড্রনের চারা এবং চারা গাছটার পরেই একটা বিরাট খাদ। খাদটার নিচে একটা অন্ধকার ভয়াবহ চেহারার নালা। নালার জল পাহাড়ের গোড়ায় একটা সমকোণ সৃষ্টি করে ঘুরে গেছে। আমি চারা গাছটা পেরোবার সময়ে নরম মাটিতে আমার পা বসে যাচ্ছিল, তাই ডান হাতে চারা গাছটা চেপে ধরলাম। আমার ভাগ্য ভালো যে চারা গাছটা শেকড় শুদ্ধ উপড়ে এলো না। যদিও বেঁকে গিয়েছিল তবু গাছটা ভাঙেনি। খুব আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে আমি প্রাণোচ্ছল মেডেন হেয়ার ফার্নে ঢাকা পিছল ও নরম পাহাড়ের গায়ে পা ঠুকে ঠুকে পা রাখার মতো জায়গা করে নিলাম। বাঘিনীটাকে ধরার সুযোগ চলে গেল বটে, কিন্তু এখন বেশ রক্তের স্পষ্ট দাগের নিশানা ধরে ধরে এগোনো যাবে। আর তাড়াহুড়োর কিছু নেই। যে চলার পথটা এতক্ষণ উত্তর দিকে চলছিল সেটা এখন একটা ঘন জঙ্গলে ঢাকা খাড়া পাহাড়ের উত্তর দিক ঘেঁষে পশ্চিম মুখে চলেছে। এই পথ ধরে আরও 200 গজ মতো এগোবার পর আমি এসে পড়লাম পাহাড়ের মাঝ বরাবর একটা সমতল জায়গায়। শরীরে রাইফেলের গুলির চোট লাগার পর একটা বাঘের এর থেকে বেশি দূরে যাওয়া সম্ভব নয়, তাই ঢেকি শাক আর বিক্ষিপ্ত ঝোপঝাপে ঢাকা সমতল জায়গাটির দিকে আমি খুব সতর্কভাবে এগোতে লাগলাম। যে বাঘ তার আঘাতের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, তার মতো ভয়াবহ জীব ভারতের জঙ্গলে আর কিছু নেই। বাঘিনীটা বদলা নেওয়ার মতো একটা চোট খেয়েছে কিছুক্ষণ আগেই।
6টা ছাগল মেরে আর আমার গুলি খাওয়ার পর জোরে ছুটে বাঘিনীটা বুঝিয়ে দিয়েছে যে 5 দিন আগে ওর পায়ে যে গুলির ক্ষত হয়েছিল ওর জোরে ছোটার পক্ষে তা কোনো বাধাই নয়। আমি মনে মনে মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে মুহূর্তে ও বুঝতে পারবে আমি ওর পিছু নিয়েছি আর আমি ওর আওতার মধ্যে এসে পড়েছি, ও আমাকে একটা মরণ কামড় দেবেই দেবে। সে আক্রমণের মোকাবিলা আমায় সম্ভব করতে হবে শুধুমাত্র একটি বুলেট দিয়ে। রাইফেলের বোল্টটা খুলে ফেলে আমি কার্টিজটা খুব ভালো করে পরখ করে নিলাম। আশ্বস্ত হলাম যে সম্প্রতি আমি কলকাতার ম্যান্টন কোম্পানির কাছ থেকে যে নতুন কার্টিজগুলি আনিয়েছি এটি তারই একটি। আমি আবার ওটা বন্দুকে ভরে বোল্টটা লাগিয়ে সেফটি ক্যাচ খুলে ফেললাম। ঢেকি শাকের পটটা গেছে প্রায় কোমর পর্যন্ত উঁচু ঝোপের মধ্যে দিয়ে। গাছগুলো পথের দুপাশ থেকে এসে গায়ে গায়ে লেগে রয়েছে। রক্তের দাগ সেই পথ ধরে এগিয়ে ঢেকি শাকের ঝোপের দিকে গেছে। বাঘিনীটা ওই পথের ওপরেই কি ডাইনে বা বাঁয়ে কোথাও ঘাপটি মেরে থাকতে পারে। সুতরাং প্রতিটি ফুট সতর্কতার সঙ্গে দেখতে দেখতে আমি ঢেকি শাকের ঝোপের দিকে এগোলাম। আমার দৃষ্টি সামনের দিকে, কারণ এরকম অবস্থায় ঘাড় ঘুরিয়ে কিছু দেখার চেষ্টা করা বোকামি। আমি যখন ঝোপের 3 গজের মধ্যে এসে পড়েছি তখন পথের ডান দিকে গজখানেকের মধ্যে হঠাৎ একটা নড়াচড়া লক্ষ্য করলাম। বাঘিনীটা ঝাঁপ দেওয়ার জন্যে তৈরি হচ্ছে। আহত এবং দীর্ঘ সময়ের উপবাসী হলে কি হয়, একটা শেষ লড়াই না করে ও ছাড়বে না। তবে শেষ লাভটা আর সে দিতে পারেনি। ও উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই আমার প্রথম গুলিটা ওকে এফোর ওফোর করে বেরিয়ে গেল। দ্বিতীয় গুলিতে ওর ঘাটটা গেল ভেঙে। খালি পেটে দিনের পর দিন ব্যথায় কষ্ট আর অমানসিক শারীরিক পরিশ্রমের ধকল সইবার ফলে আমার সর্বাঙ্গ তখন কাঁপতে শুরু করেছে। বহু কষ্টে আমি সেই বাঘটার কাছে এসে পৌঁছলাম, যেখানে ভাগ্যক্রমে রডোডেন্ড্রনের চারাটা না থাকলে নিচের পাথরে পড়ে আমার হয়তো প্রাণটাই যেত। গ্রামের সমস্ত মানুষ, তার সঙ্গে আমার লোকজনেরাও তখন 2 পাহাড়ের মাঝে সেই ঘোড়ার পিঠের মতো উঁচু জায়গাটা এসে জড়ো হয়েছে। তাদের দিকে টুপি তুলে নাড়তে না নাড়তেই প্রাণপণে চিৎকার করতে করতে ছেলে বুড়ো সব দলে দলে নেমে আসতে লাগলো। আমার 6 জন গাড়োয়ালি পৌঁছল সব থেকে আগে। অভিনন্দনের হিড়িক কমতে কুমায়ুনের সব থেকে বেশি গর্বিত 6 জন গাড়োয়ালি একটা বাঁশের সঙ্গে তল্লাদেশের মানুষকে বেঁধে বিজয় গর্বে বয়ে নিয়ে চলল তল্লাকোট গ্রাম অভিমুখে। গায়ে মেয়েদের ও শিশুদের দেখাবার জন্যে একটা খড়ের গদির ওপর বাঘিনীটাকে শুইয়ে রাখা হলো। আমিও ফিরে গেলাম ক্যাম্পে বহু সপ্তাহ পর, আজ পেট ভরে কিছু খাওয়ার জন্যে। ঘণ্টাখানেক পরে এক দঙ্গল মানুষের ভিড়ের মধ্যে আমি বাঘিনীটার ছাল ছাড়ালাম। আমার প্রথম বুলেটটা, অর্থাৎ .275 নিকেলের খোলে ভরা নরম ডগার বুলেটটা, যেটা গত 7ই এপ্রিল ছুঁড়েছিলাম, সেটা দেখি বাঘিনীটার ডান কাঁধের জোরের মধ্যে শক্তভাবে আটকে আছে। যখন সে লাফ দিয়ে পড়ে ওপারের পাহাড় দিয়ে চলে যায়, তখন দ্বিতীয় আর তৃতীয় যে 2টি গুলি আমি ছুঁড়েছিলাম তার একটিও তার গায়ে লাগেনি। চতুর্থ গুলিটা, যেটা 12ই এপ্রিল ছোড়া হয়েছিল, সেটা ওর শরীর ভেদ করে চলে গেছে, কিন্তু কোথাও হাড়ে আটকায়নি। শেষ পর্যন্ত ও মারা গেছে আমার 5ম ও 6ষ্ঠ গুলিতে। ওর ডান পা ও কাঁধ থেকে আমি প্রায় 20টা সজারুর কাঁটা বার করলাম। কাঁটাগুলো 2 থেকে 6 ইঞ্চি লম্বা। এই কাঁটাগুলো ওর মাংসপেশির মধ্যে ঢুকেছিল, আর নিঃসন্দেহে বলা যায় এগুলিই ওর মানুষখেকো হওয়ার কারণ। পরের দিন আমি চামড়াটা মোটামুটি শুকিয়ে নিলাম, আর 3 দিন পরে আমি আমার দুঃসময় পেছনে ফেলে বাড়ি ফিরে এলাম। বেনেস দুঙ্গার সিং আর তার ভাইকে ডেকে পাঠালেন এবং আলমোড়ায় একটি অনুষ্ঠানে আমাকে সাহায্য করার জন্যে তাদের ধন্যবাদ জানানো হলো। আমার কৃতজ্ঞার নিদর্শন স্বরূপ তাদের দেওয়া হলো কিছু উপহার। নৈনিতালে ফিরে আসার 1 সপ্তাহ পরে
স্যার ম্যালকম হেলি আমাকে পাঠালেন কর্নেল ডিক নামে এক কর্ণ বিশেষজ্ঞের কাছে। তিনি লাহোরে তার হাসপাতালে 3 মাস ধরে আমার চিকিৎসা করলেন। তারই চিকিৎসায় আমার শোনার ক্ষমতা আস্তে আস্তে ফিরে এলো। এখন আমায় আর বন্ধুবান্ধবের সঙ্গে আড়ষ্টভাবে মিশতে হয় না। সঙ্গীত এবং পাখির গান উপভোগ করার আনন্দ আমি আবার ফিরে পেয়েছি।